অস্থিরতা বাড়লে সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার, মন্তব্য তারেক রহমানের। খুলনায় তারুণ্য সমাবেশ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিট্টু শেখের মৃত্যুদণ্ড যুগান্তকারী রায়, বলছেন আইনজীবীরা। 3 জন খালাসের ঘটনায় স্বজনদের ক্ষোভ। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ সজীব তো দোষী, ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে মাটিতে। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে ইশরাক সমর্থকদের তালা পদযাত্রা। আদালতের রায় এবং ইসির গেজেটের পর নতুন নির্বাচন প্রস্তাবের নিন্দা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস সহ বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বহাল আছে। নেপাল, ভুটানে রপ্তানির সুযোগ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার, তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি শুধুমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। এ সময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চে থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকে বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আর পরিস্থিতি ঘোলাটে না করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। সরকার বিনিয়োগ নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন তারেক রহমান। দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন। খুলনায় তারুণ্য সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র নেতার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি। এই জনস্রোত এসেছে বাগেরহাট, সাতক্ষীরা আর যশোর থেকে, এসেছে পিরোজপুর, ভোলা আর পটুয়াখালী থেকেও। কাঠফাটা রোদ উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল এক হয় খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্য সমাবেশে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন তৃণমূল নেতাকর্মীরা। জানান, তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ে এই আয়োজন। বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তরুণরা। সতর্ক হচ্ছি, কোন ষড়যন্ত্রে পা দেবেন না, তাহলে ছাত্রলীগের আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মে মাসের মধ্যেই
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমাবেশের প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের আমলের অত্যাচার আর আর্থিক দুর্নীতির চিত্র তুলে ধরেন। বলেন, বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত। বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে উপদেষ্টা কমিটি 2 ছাত্রনেতার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এছাড়া সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই সরকারের আমলে নির্বাচনের জন্য যদি রাজপথে নামতে হয়, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তারুণ্যের সমাবেশ থেকে এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, বোনের ভাসুর, শাশুড়ি, স্বামী এবং স্বামীকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসেই শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলাটি। শনিবার সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই মোকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। নিয়ম হলো যে 7 কার্যদিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্যদিবসের হবে। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আইনজীবীরা বলছেন, এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া হয়েছে এই রায়ে ফাঁসি প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে, আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী এবং দেবর। এই রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আসিয়ার বোন জামাই সজীব শেখ এবং তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি অভিযোগ। শুধু এই মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, আর সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য। একজনের যেরকম সাজাও হয়েছে, একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। অন্যদের অপরাধ প্রমাণ হতো, যেহেতু সহযোগীদেরও যেহেতু একই রকমেরই শাস্তির বিধান রাখা হয়েছে, ফলে তাহলে ওই বাকি 3 জনেরও কিন্তু মৃত্যুদণ্ড হতো। যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এদিকে দ্রুততম সময়ে মাগুরায় আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছে মাগুরাবাসী। তবে 3 আসামির খালাসের শঙ্কা প্রকাশ করেছে পরিবার। সবাই বলছেন, এই রায় প্রমাণ করে সদিচ্ছা থাকলে বিচার কাজ দ্রুত শেষ করা যায়। খালাস দিয়ে দিল, খালাসটাকে ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে মারিতে দিয়ে।
মারে তো ওরা মুখ আটকায় রাখছে, কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত, তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, জুস এবং কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবারের এই নির্দেশনা জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। বলা হয়, শুধুমাত্র নাভাশেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়েই বাংলাদেশি তৈরি পোশাক আমদানি করা যাবে না। ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি জানিয়েছে, তৈরি পোশাক ছাড়াও ফল, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য, কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এর আগে গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দিয়েছিল ভারত। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে বলেন, এনজিও পর্যায়ে রয়ে গেলে ব্যাংকিং মেজাজে আসা হবে না এসব প্রতিষ্ঠানের, তাই মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে। আর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করতে হবে কী জন্য লাইসেন্স দেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমই আগামী দিনের ব্যাংকিং হবে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। যার মূল উদ্দেশ্য এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিতে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে তালা ঝুলিয়েছেন তার সমর্থকরা। ঘণ্টাখানেক নগর ভবনের সামনে রাস্তা অবরোধের পর সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন ইশরাক। বলেন, এখনই নির্বাচন কমিশনের উপর যেভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে, তাতে উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের ব্যবস্থা করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। অবরোধ করে রাখা হয় নগর ভবনের সামনের সড়কটি। যতদিন পর্যন্ত মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া হবে এবং তাকে শপথ গ্রহণ না করা হবে, ততদিন আমরা ঢাকাবাসী মেয়র ইশরাকের পক্ষে রাজপথে আছি। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ পড়তে দিচ্ছে না। কেন দিচ্ছে না, এটার জন্য আমরা নামছি। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। পরে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু হলেও 0 পয়েন্ট পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে যান আন্দোলনকারীরা। এ সময় আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন তারা। তার জনপ্রিয়তাকে হিংসা করে কিছু দুষ্কৃতিকারীরা তাকে শপথ নিতে নানা তালবাহানা করছে। আসিফ নজরুল তো চিফ এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই যে উপদেষ্টা যা করতেছে এটা ঠিক নয়। ষড়যন্ত্রের কারণেই ইন্ধনেই আজকে ইশরাককে তার পথ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তার শপথ পড়ানো হচ্ছে না। সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন ইশরাক হোসেন। অভিযোগ করেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পরও বিএনপি প্রার্থী হওয়ায় তাকে শপথ পড়ানোতে কালক্ষেপণ করছে সরকার। নতুন করে নির্বাচনের প্রস্তাবের নিন্দাও জানান তিনি। এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়। দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়ে ইশরাক হোসেন বলেন, আদালতের রায়ের পরও নির্বাচনকে অবৈধ বলা আদালত অবমাননার শামিল। এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাস পুলিশ গঠন নিয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আর সাম্য হত্যার ঘটনায় সব দিক বিবেচনা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। রিমান্ডে আটককৃতদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আবারও প্রশ্নের মুখে শিক্ষার্থীদের নিরাপত্তা। সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যই শনিবার বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। সকল রকমের অ্যাঙ্গেল, বিশেষ করে মহসিন হলের মাঠের অ্যাঙ্গেল একটা বিষয় ছিল, আইআরের যে নবীনবরণের ঘটনা ছিল সেইটা, এবং ওই সময়ে যেটা সোহরাওয়ার্দী উদ্যানে যেটা 12টার সময় যেটা মোটরসাইকেল 2-3টা ছিল, এবং আরও কিছু লোকজন ওইখানে ছিল যেটা আমরা ওই সময় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে শুনেছি। এই সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খতিয়ে দেখছি একেবারে নিবিড়ভাবে। এই বিষয়গুলো যখন আমরা একত্রিত করব এবং আগামীকালকে তাদেরকে রিমান্ডে পাবো, এই সব কিছু নিয়ে আমরা একটা কনক্লুশনে ইনশাল্লাহ পৌঁছে যাব আমি বিশ্বাস করি। সাম্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার কয়েকজনকে এরই মধ্যে রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা ডিএমপি কমিশনারের। সবার সাথে বসে যদি মনে করেন যে ক্যাম্পাস পুলিশের প্রয়োজন, তাহলে আগামীকাল অথবা না হলে পরবর্তী যে কোনো সময়ে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে বা ওখানে একটা মিটিং ডেকে আমরা সবাই থাকবো, আপনি যদি একমত হন তাহলে সেখানে প্রস্তাব উঠাতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য নেয়া নানা উদ্যোগের কথা জানান তিনি। ক্যাম্পাস পুলিশিং এর ব্যবস্থা আমরা করতে পারি কিনা একটি প্রাথমিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব, আমরা অবশ্যই সেটি বিবেচনায় রাখবো। আগেও আমরা এই ধরনের রেড করেছি, কিন্তু এবারে বিশেষত্ব হচ্ছে এই রেডগুলো নিয়মিতভাবে হবে। এই ধরনের একটি জটিল হত্যাকাণ্ডের সুরাহা হওয়া দরকার। ক্যাম্পাস নিরাপদ করতে আবারও যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপাচার্য। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যুবকদের অংশগ্রহণ ছাড়া কোনো সমাজই পরিবর্তন হয় নাই, তাই মানবিক সমাজ গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় আগারগাঁওয়ে হালিম ফাউন্ডেশন মডেল স্কুল প্রাঙ্গণে সহযোগী সদস্য সমাবেশে তিনি মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। তাহলে সকল ধর্ম এবং দলের মানুষ নিরাপদে বাস করতে পারবে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সমাজে দুই ধরনের রাজনীতিবিদ রয়েছে। এক পক্ষ ভোটে জিততে মধুর কথা বলে পরে ভুলে যায়, আর অন্য পক্ষ জনগণের প্রত্যাশা অনুযায়ী চাঁদাবাজি দুর্নীতি বন্ধে অগ্রাধিকার দিয়ে কাজ করেন। এই সময় অন্যান্য বক্তারা বাংলাদেশের বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামের বিকল্প নেই। আমরা আল্লাহর কোরআনের একটা সমাজ বাংলাদেশে চাই। আপনারা চান? যদি কোরআনী সমাজ কায়েম হয়, ইনশাআল্লাহ দল ধর্মের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আল্লাহর আসমানের চাঁদওয়ার নিচে আর জমিনের বিছানার উপরে যারাই বসবাস করবে, সে যে ধর্মের হোক, যে দলের হোক, সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ। স্কুলের পাঠ্যপুস্তকেই অসংক্রামক রোগের তথ্য সংযোজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক। শনিবার সকালে রাজধানীর বিএমএ ভবনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের শরীরের সুস্থতা বজায় রাখার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। নীরব ঘাতক অসংক্রামক রোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, সরকারের পরিকল্পনা আছে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর। আলোচনায় উঠে আসে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ ধরনের উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।